শুরু করছি প্রেম বসন্ত সিজন 2। লেখনীতে হামিদা আক্তার, ইভা হায়াত। পর্ব সংখ্যা 27। বিশাল ডাইনিং টেবিল, সকালে বসে আছেন সবাই। কি নেই সেখানে, আয়োজনের শেষ নেই। কায়নাত খাবার বেড়ে দিচ্ছে তার শ্বশুরের প্লেটে। অর্ণ চুপচাপ খাচ্ছে। এক পর্যায়ে নীরবতা ভেঙে খাওয়ার মাঝেই মাসফিক চৌধুরী বললেন, অর্ণ, তোমার কি কাজ নেই? হুট করে কাউকে না জানিয়ে খুলনা এলে কেন? কায়নাত চমকে উঠল খানিক। অর্ণ কাউকে না জানিয়ে খুলনা এসেছে? বাবার প্রশ্নে অর্ণ কপালে ভাঁজ পড়ে। সে ঠোঁট চেপে বলে, মাইন্ড ফ্রেশ করতে এসেছি। বেশ ভালো, কাউকে না জানিয়ে এলে যে? পাশ থেকে প্রেম খেতে খেতে বলল, ভাবিকে বোধহয় মিস করছিল ভাইয়া। তোমরা একটু শরম করো আব্বু, এভাবে এসব কথা জিজ্ঞাসা করে কেউ? অর্ণের কাশি উঠে গেল তৎক্ষণাৎ। কায়নাত তাড়াতাড়ি পানি এগিয়ে দিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। ওর চুরির ঝুনঝুন শব্দ অর্ণের কানে এসে লাগছিল। সে পানি খেতেই কায়নাত জিজ্ঞাসা করলো, আস্তে ধীরে খেতে পারছে না? এভাবে কেউ খায়? তখন সবাই ঠোঁট টিপে হাসছে ওদের দেখে। জয়া মুখ কালো করে নাজনীনের দিকে তাকালো। লোকটার গলায় একটু খাবার আটকে গেলেও সে পানি এগিয়ে গলার টিপে ধরে বলতো, অনেকদিন পর আজ আমার মনের আশা পূরণ হয়েছে। অর্ণ মাথা নেড়ে খাওয়ায় মন দিল। আদি গাল ফুলিয়ে জয়ের পাশে বসে খাবার খাচ্ছে নুসরাতের হাতে। বাচ্চাটা জয়ার আঁচল টেনে ধরতে জয়া কপাল কুঁচকে পাশে তাকিয়ে একটু ঝুঁকে এলে আদি ফিসফিস করে বলে, তোমার জামাই এত খারাপ কেন? জয়া চোখ বড় বড় করে বলে, খারাপ মানে? দেখো, ওই যে ওই আন্টির দিকে তাকিয়ে আছে। জয়া সামনে তাকায়, যারা চুপচাপ বসে খাবার খাচ্ছে। নাজরিনও তাই। সে চুপচাপ নিজের মতো করে খেলেও জয়া আর খাবার খেতে পারল না, গলা দিয়ে খাবার নামলই না। নিধি চুপটি করে দাঁড়িয়েছিল নিশা আর কায়নাতের সাথে। তারা সবাই একসাথে খাবে। বড়দের খাওয়া প্রায় শেষ। আজগর চৌধুরী আর চোখে নিধির দিকে তাকিয়ে বললেন, ভাবছি এবার নিধির বিয়েটা নিয়ে ভাববো। তুলে না দিলেও আঘাত করিয়ে রাখবো। নিধি হতভম্ব দাদার কথায়। প্রেম তৎক্ষণাৎ চোখ তুলে তাকায় দাদার দিকে। মাসফিক চৌধুরী কিছু বলার আগেই প্রেম গম্ভীর গলায় বলে, নিধি এখনো পড়ছে দাদা, বিয়েটা তো তারা কেন? আজগর চৌধুরী বললেন, ভালো ভালো, পরিবার থেকে প্রস্তাব আসছে। একটা ছেলে বেশ পছন্দ হয়েছে আমার, স্কুলের শিক্ষক, ব্যবহার ভীষণ ভালো। প্রেম শব্দ করে গ্লাস হাত থেকে নামিয়ে বলল, দুনিয়ায় ছেলের অভাব হয়েছে, ওই ছেলেকেই, ওকে ওই ছেলের সাথে কেন বিয়ে দিতে হবে? সকলে অদ্ভুত নজরে তাকালেন তার দিকে। নিধি প্রেমের এহেন আচরণে থতমত খেয়ে গেছে। প্রেম না খেয়ে হাত ধুয়ে উপরে চলে গেল। বেহরুজ বেগম ছেলের এমন অস্বাভাবিক আচরণ দেখে সন্দিহান চোখে তাকালেন নিধির দিকে। মেয়েটার মুখ ভীষণ শুকনো ঠেকল তার কাছে। মাসফিক চৌধুরী বললেন, হলো কি ওর, ডেকে গেল কেন? বেহরুজ বেগম বললেন, আমি দেখে নিচ্ছি, খাওয়া শেষ করো। বড়দের খাওয়া শেষ হলো। জয়া আর খেলো না তখন। নাজনীন নীরব চোখে সব পর্যবেক্ষণ করলেও কিছু বলল না। জায়গা খালি হতেই কায়নাত দাদি আর বন্ধুর সাথে খেতে বসলো। অর্ণ নাজনীনের সাথে গেছে বাড়ির বাইরে। নিশ্চিত দুজনে গিয়ে এখন সিগারেট টানবে। খাওয়ার টেবিলে ফারিহা বসে বসে আচার খাচ্ছিল। কায়নাত সবে মুখে ভাত তুলেছে। সঙ্গে সঙ্গে আতিয়া বেগম বললেন, এবার একে একে কায়নাতের কোলে পুচকু এলে ভালো হয়। তিনি খুব স্বাভাবিকভাবে বললেও কায়নাত অস্বাভাবিক ভঙ্গি ফুটে উঠল চেহারায়। বিয়ে নামক জিনিসটা একটা ধাঁধায় আটকে আছে। সে দীর্ঘশ্বাস ফেলল। সকলের খাওয়া দাওয়া হলে কায়নাত ঘরে ফিরতেই দেখতে পেল আদি বিছানায় কম্বল মুড়িয়ে অর্ণের ফোনে কার্টুন দেখছে। আর অর্ণ বারান্দার সামনে পকেটে হাত গুজে বাইরে তাকিয়ে আছে এক মনে। মেয়েটা ফুঁসে উঠল, বলল, আদি, এই ঘরে কি করছো? অর্ণ কপাল কুঁচকে পিছু ফিরে তাকায়। আদি ফোন থেকে দৃষ্টি সরিয়ে কায়নাতকে দেখে বলে, আমার মামুর ঘরে আমি এসেছি, তাতে তোমার কি পাগল? কায়নাত আঁচল কোমরে গুজে হনহন করে আদির দিকে এগিয়ে গেলে আদি চিৎকার করে বিছানা থেকে নেমে দৌড়ে গিয়ে অর্ণের কোলে উঠে অর্ণর গলা জড়িয়ে ধরে বলে, দেখছো মামু, তোমার বউ কেমন আমাকে মারে, খুব বেয়াদব মহিলা। কায়নাত হতবাক।
মামুর ডায়লগ এখন এই বিচ্ছিটাও দিতে শুরু করেছে। অর্ণ লম্বা শ্বাস টেনে আদিকে নিয়ে ঘরে প্রবেশ করলে কায়নাত কিছুটা চাপা রাগ নিয়ে বলে, আপনি ওকে কিছু বলবেন না? ও আমায় এসব বলে কেন? অর্ণ আদিকে বিছানার উপর দাঁড় করিয়ে ছোট্ট চোয়াল হাতের মুঠোয় নিয়ে বলে, ভালো বাচ্চারা এসব বলে না আদি। সে তোমার মামি হয়, মামুকে যেমন ভালোবাসো তেমন মামিকেও ভালোবাসবে, সম্মান করবে, মনে থাকবে। আদি ঠোঁট উল্টে বলে, তোমাকে আমি ভালোবাসি, মামিকেও বাসতে হবে। তাহলে তোমার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবে? অর্ণ আশ্চর্য আদির মুখে এমন কথা শুনে। কায়নাত থমথমে মুখে দাঁড়িয়ে তাদের পাশেই। অর্ণ মুখ খোলার আগে কায়নাত কটমট করে বলল, ছেলের অভাব পড়েছে, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে যাব কোন দুঃখে? আদি মুখ কালো করলো, গাল ফুলিয়ে বলল, আমি ওকে ভালোবাসবো? ভালোবাসতে হবে না, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব না। ছোট আদির চোখ চিকচিক করে উঠল অভিমানে, গুটিয়ে এলো অর্ণের বুকে। অর্ণ চোখ ছোট ছোট করে কায়নাতের দিকে তাকিয়ে আধির পিঠে হাত বুলিয়ে বলল, আচ্ছা, তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিব। আদি খুশিতে লাফ দিয়ে মামুর কোলে উঠল। কায়নাতকে দেখে বলল, তুমি খারাপ। কায়নাত রেগে বিরক্ত হয়ে বিছানার এক কোনায় গিয়ে শুয়ে পড়ল, পিঠ ফিরিয়ে নিল অর্ণের দিক থেকে। আদি তখনও অর্ণের গলায় ঝুলে আছে, খুশিতে টইটুম্বুর। অর্ণ তাকে নামিয়ে দিয়ে বলল, এবার যাও, রাতে ঘুমাবে না? আমি এখানে থাকি? না। কেন? মায়ের কাছে যাও। আদি ঠোঁট বাঁকিয়ে কায়নাতের দিকে একবার তাকালো, তারপর দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। দরজা বন্ধ হতেই ঘরের ভেতর অদ্ভুত এক নীরবতা নেমে এলো। অর্ণ ধীরে এগিয়ে এসে বিছানার পাশে দাঁড়ালো। কায়নাত নড়ল না, চোখ বন্ধ করে আছে, কিন্তু ঘুম আসছে না। অর্ণ চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর নিচু গলায় বলল, আপনি কি বাচ্চা? কোনো উত্তর এলো না। অর্ণ দীর্ঘশ্বাস ফেলল। বেচারার মনে হচ্ছে জীবনটাই লস। বউ আর ভাগ্নে দুজনেই বাচ্চা, দুটোই ঝগড়াই সেরা। এদিকে আদি দৌড়ে এলো মায়ের ঘরে। নুসরাত চুল বেঁধে বিছানা করছিল, নিশা সোফায় বসে ভিডিও কলে কথা বলছে। আদি ছোট ছোট পা ফেলে এগিয়ে গিয়ে উকি মারল ফোনে। ওপাশে শেহেরকে দেখে ঝাঁপিয়ে পড়ল নিশার কোলে। খালার হাত থেকে ফোন নিয়ে বলল, আমরা এসে গেছি বাবা। ওপাশ থেকে শের হেসে বলল, রাতে খেয়েছিস? হুম। কোথায় ছিলি এতক্ষণ? মামুর ঘরে, মামুকে আজ বলে এসেছি আমি বিয়ে করব। সে আশ্চর্য হয়ে বলল, কাকে বিয়ে করবি তুই? মামুর মেয়েকে। নিশা কপাল চাপড়ে বোনের দিকে তাকালো। নুসরাত গম্ভীর হয়ে বিছানায় বসে আছে। শেহরের পাশে স্বার্থ শুয়েছিল চুপচাপ। সে পাশ থেকে আড়ালে বসে নিশাকে দেখছিল। আদি জেদ ধরেছে সে বিয়ে করবেই করবে। নুসরাত ছেলেকে বকা দিয়েছে অনেক, তবুও ছেলেটা কারোর কথা শুনছে না। স্বার্থ আদির আবদার শুনে বলল, প্যান্টটা খুলতো, আগে কাজটা সেরে আসি। আদি মুখ কালো করে বলল, বড় হয়েছে কিনা সেটা দেখতে প্যান্ট খুলতে হবে? আমার একটা শরম আছে না? বিয়ে করতে শরম পাচ্ছিস না, অথচ প্যান্ট খুলতে শরম করছে? নিশা খট করে কল কেটে দিল। নৌসাদ সঙ্গে সঙ্গে আদিকে ধমক দিয়ে বলল, কতবার বলেছি শের ভাইকে বাবা ডাকবে না, সে তোমার বাবা হয়? আমার কথা বোঝো না তুমি? আদি মায়ের কথা পাত্তা দিল্লি তো। সে চুপচাপ বিছানা চাদর খামচে উপরে উঠে কম্বলের নিচে ঢুকলো। নুসরাত হতবাক ছেলের খামখেয়ালি ব্যবহার দেখে নিশা শুকনো ঢোক গিলে বলল, পরে বুঝিয়ে বলিস। নুসরাত ধমকে উঠল, তোদের জন্য আজরে এই অবস্থা, দিন দিন বেয়াদব হচ্ছে একটা। শের ভাই কিংবা স্বার্থ ভাই কেউ যেন ওকে নিয়ে মাতামাতি না করে। আগামীকাল শুক্রবার। আজ আজকা চৌধুরী হুজুরদের বলে আসবেন মিলাদের ব্যাপারে। সামনের সপ্তাহে অন্য সিলেট যাবে অফিসের কাজে। বোনেরা বায়না ধরেছে তারাও যাবে সঙ্গে। অর্ণ যদিও নিতে চায়নি, তবে বাবার কথায় রাজি হয়েছে। ভালোই হবে, বোনদের নিয়ে তো কখনো কোথাও যাওয়া হয় না, এই বাহানা না হয় নিয়ে যাওয়া হবে। প্রেম বড় ভাইয়ের সাথে বাইরে এসেছে সকালে। অর্ণ চুপচাপ চা খাচ্ছে দোকানে বসে। প্রেম আর চোখে ভাইয়ের গম্ভীর মুখ দেখে বলল, নুসরাতের ব্যাপারে একটু কথা বলবো। অর্ণ খানিকক্ষণ চুপ থেকে নিজেই থেকে বলল, নুসরাত না চাইলে কিছুই হবে না, জোর করে সংসার করা যায় না। তুমি জানো, আমার বন্ধুকে আমার থেকে ভালো কে চিনবে? কিন্তু শেহের ভাই করবেটা কি?
বয়স তো কম নয়, বাড়িতে রেগুলার ঝগড়া হচ্ছে এসব নিয়ে। অর্ণ দীর্ঘশ্বাস ফেলল। কাল ও শাওনের সাথে কথা হয়েছে, আদিকে নিয়েই মূলত কথা। এদিকে নুসরাত চাইছে না আদি তার বাবার কাছে একদিনের জন্যও থাকুক। সে এটার জন্যও কিছু করতে পারছে না। রোদের প্রখরতা বাড়লে চারপাশের আলোয় চিকচিক করে ওঠে। গ্রামের রাস্তায় ধুলোকণা সব উড়ে এসে আছড়ে পড়ছে সর্বাঙ্গে। অর্ণ ডাস্ট অ্যালার্জি থাকায় বেশ বিপাকে পড়তে হলো তাকে। প্রেম প্রাণ ভরে শ্বাস টানলো। দাদি বাড়িটা বেশ পছন্দ তার। খোলা আকাশ, সবুজে ভরা গাছপালা, মহলের মতো বিশাল বাড়ি, সবই তার ভীষণ পছন্দ, বিশেষ করে সেই যুবতী নুপুরের ঝুনঝুন শব্দ। হঠাৎ করে প্রেম হেসে ফেলল। অর্ণ চোখ ছোট 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 করে বলল, হাসছিস কেন? প্রেম বলল, তেমন কিছু নয়, ভাবছি লম্বা একটা সময় ছুটি কাটাবো। মাইন্ড ফ্রেশ করার জন্য একটু নিজেকে সময় দেওয়া দরকার। অর্ণ মাথা নাড়ল। চৌধুরী বাড়ি কিছু আত্মীয় স্বজন এসেছে দূর থেকে। যাদের বাড়ি দূরে তারা আজই হয়তো আসবেন। কায়নাত প্রায় সবাইকে চেনে। নাজনীনের বিয়ের সময় সবার সাথে টুকটাক কথা হয়েছিল। সে বড়দের সাথে কথা বলছে। তাকে ডেকেছে তারাই। রাহেলা বানু সোফায় বসে কপাল কুঁচকে সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকা নুসরাতের দিকে তাকিয়ে আছেন। নুসরাত ফোনে কারোর সাথে কথা বলছে। তিনি যেন ভীষণ বিরক্ত। বিরক্ত নুসরাতের আচরণে তিনি গলা ছাড়লেন তৎক্ষণাৎ। এই মাইয়া, এই! নুসরাত পিছু ফিরে তাকায়। রাহেলা বানুকে দেখে কল কেটে দেয়। সে আদির স্কুলের কথা বলছিল ছুটির জন্য। সে এগিয়ে আসতে রাহেলা বানু বসতে বললেন ওকে। নুসরাত পাশে বসতে তিনি জিজ্ঞাসা করলেন, বিয়াটার ব্যাপারে কিছু ভাবছো? নুসরাত খুব শান্ত স্বরে বলল, এসব নিয়ে এখনো কিছু ভাবিনি। আদিকে নিয়েই আমার ভবিষ্যৎ। ভাবো নাই কেন? অন্যের ঘাড়ে না থাকা একটা বিয়া শাদী নিয়ে ভাবো। কাউরে পছন্দ করো নাকি? ছোট্ট আদি তখন রাহেলা বানুর পেছনে দাঁড়িয়েছে। ফট করে সামনে এসে বলল, তুমি বিয়ে করবে বড় নানি? তোমাকে বিয়ে করিয়ে দিব? আদির মুখে এমন কথা শুনে রাহেলা বানু চোখ কটমট করে বললেন, বেয়াদব বলা! কয় কি এডি? আমার কি বিয়ের বয়স আছে? তাহলে আমার মাকে বলো কেন? তোমার তো জামাই নেই। রাহেলা বানু আদির দিকে এমন ভাবে তাকালেন যেন এখনই চিবিয়ে খেয়ে ফেলবেন। তিনি ধমক দিয়ে বললেন, এই বলা, কি কইলি? আদি চোখ ছোট ছোট করে কিছু বলার আগে নুসরাতটাকে কাছে টেনে নিয়ে ধমক দিল। দাদির কাছে ক্ষমা চেয়ে বলল, মাফ করবেন বড় দাদি, বাচ্চাটা একটু দুষ্টু। পোলার শিক্ষা দাও, এমন বেয়াদব হইলে কপাল পুড়ব তোমার। ক্যাডা ওরে এডি শিখাই? বেহরুজ বেগম এগিয়ে এসে বললেন, কি হয়েছে ফুপু? রাহেলা বানু চোখ পাকিয়ে বললেন, তোমার নাতিনের মানুষ বানাও বেহরুজ। এমন বদপোলা আমি জীবনেও দেখি নাই। কি করছে আদি? কি করে নাই ওইটা কও। এই পোলা কয় আমারে আবার বিয়া দিব। বেহরুজ বেগম আদির দিকে ফিরলেন। আদি ঠোঁট উল্টে মিনমিন করে কি যেন বলল। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। আতিয়া বেগম এসব শুনে বললেন, ও বাচ্চা মানুষ আপা, আপনি ওর কথা কান দিচ্ছেন কেন? তুমি কম কথা কও আতিয়া। নৌসাদ রেগে এবার সত্যি সত্যি আদির গালে থাপ্পড় মেরে বসলো। ঝাড়ি মেরে বলল, কতবার বলেছি বড়দের সাথে বেয়াদবি করবে না। আমার কথা কানে যায় না তোমার? উপস্থিত সকলে হতবাক। আদি গলা ফাটিয়ে চিৎকার শুরু করেছে। কায়নাত এগিয়ে এসে আদিকে ছাড়াতে গিয়ে নুসরাত ফের ওর হাত শক্ত করে চেপে ধরে বলল, এসব কোথা থেকে শিখেছো তুমি? কিছু বলছি না বলে মাথায় উঠেছ? কায়নাত আর কিছু না ভেবে শক্ত করে আদির হাত ধরে নুসরাতের হাত থেকে ছাড়িয়ে নিল। চোখে কঠিন দৃষ্টি, গলায় চাপা রাগ। থামো আপু, বাচ্চাটাকে মারছো কেন? নুসরাত খানিক থমকে গেল। তার চোখ লাল, কণ্ঠ কাঁপছে। তুমি আমাকে শেখাবে? ও বেয়াদব হচ্ছে দিন দিন। আজ যা বলছে কাল আরো বড় কথা বলবে। আদি কাঁদতে কাঁদতে কায়নাতের আঁচল শক্ত করে ধরে আছে। হেঁচকে উঠে গেছে। কায়নাত পড়লে নুয়ে কায়নাত নুয়ে পড়ে ওকে বুকে জড়িয়ে ধরলো। বেয়াদব হলে শাসন করো, বোঝাও। হাত তুললে কি শিখবে? রাহেলা বানু নাক ছিটকে বললেন, এইসব আদিক্ষেতা বাদ দাও। বেহরুজ বেগম এবার কঠিন গলায় বললেন, ফুপু, ও আমার নাতি, কার হাতে কিভাবে শাসন হবে আমি দেখব। নুসরাত তার নিজেকে সামলাতে পারল না। চোখে জল এসে চিকচিক করছে চোখ জোড়া। ছেলেকে মেরে কি তার খারাপ লাগছে না? তবুও সে বলল, বাবা ছাড়া কি মায়েরা একা সন্তান মানুষ করতে পারে না? সে ফের বেহরুজ বেগমের দিকে তাকিয়ে বলল, দেখেছো কেন আমি এখানে আসতে চাই না? প্রত্যেকদিন এসব নিয়ে কথা শুনতে কার ভালো লাগে মা? রাহেলা বানু নাক ছিটকে প্রস্থান করলে আতিয়া বেগম নুসরাতের মাথায় হাত বুলিয়ে বললেন,
মন খারাপ করিস না, জানিসই তো আপা কেমন। বাড়িতে তখন অর্ণনা প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করে আদি আর নুসরাতকে কাঁদতে দেখে কপালে গভীর ভাঁজ পড়লো। এগিয়ে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে। সবকিছু জানার পর অর্ণ ঠান্ডা হয়ে নুসরাতের হাত ধরে বাড়ির বাইরে নিয়ে এলো। বাগানে তখন কেউ নেই। অর্ণ ভাবলো এই পরিবেশে বোনের সাথে কথা বললে ভালো হবে। দোলনা দুলছে একটু একটু। অর্ণ ছোট বোনের মাথায় হাত রাখলো, নরম গলায় বলল, আমাদের হাতে সব আঙ্গুল যেমন সমান হয় না, ঠিক তেমন সবার মন মানসিকতাও এক নয়। মানুষের কাজই হচ্ছে বলা। তাই বলে মানুষের কথা শুনে মন খারাপ করলে চলে? নুসরাত নাক টেনে বলল, আমি এখানে থাকবো না। এদিকে আদিকে নিয়ে ঢাকা ফিরে যাই। শোন, তোর পরিবার আমরা না? আমরা যেখানে তোকে স্বাধীনতা দিয়েছি সেখানে অন্য কারোর মন্তব্য গ্রহণ করিস কেন করছিস? তোর জীবন তোর অধিকার। নুসরাত চোখ মুছল। গলার ভেতর জমে থাকা কষ্টটা আরো চেপে রাখতে পারছে না। স্বাধীনতা যদি সত্যি থাকতো ভাইয়া, তাহলে আমাকে বারবার প্রমাণ করতে হতো না যে আমি একা পারি। সবাই ভাবে বাবাহীন সন্তানকে মানুষ করা মানে তাকে নষ্ট করে দেওয়া। কেউ তোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললে সেটার উত্তর তোর কর্ম দেবে, কথা দিয়ে নয়। আদি তো এসব বোঝে না ভাইয়া। বাচ্চারা দিন দিন ভীষণ দুষ্টু হচ্ছে। থেমে শুকনো ঢোক গিলে আবার বলল, শের ভাই আর স্বার্থ ভাইকে বলবে আদিকে নিয়ে যেন বাড়াবাড়ি না করে। অন্য মাথা নাড়ল। সে মাথা নাড়লেও খুব ভালো করে জানে কাজের কাজ কিছুই হবে না। স্বার্থ এমন একটা মানুষ, আদিকে আকাশে উঠিয়ে রাখলেও উড়ে গিয়ে নিয়ে আসবে।